ভারতবর্ষের রাজনীতিতে এখন যে শব্দটা সবথেকে বেশি বিতর্কিত বা আলোচিত সেটা হচ্ছে SIR, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা বাংলা করলে দাঁড়ায় বিশেষ নিবিড় সংশোধন। কিসের সংশোধন? ভোটার তালিকার সংশোধন। ভারতবর্ষের সংবিধানের ৩২৪ নম্বর ধারায় নির্বাচন কমিশনকে ভোটার তালিকা তৈরি করা এবং ভোটার তালিকা সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে। হঠাৎ করে এই ক্ষমতা আসেনি। এই ক্ষমতা এলো কেন? এই ক্ষমতা আসার মূল কারণ আপনাদেরকে একটা মামলার কথা বলি। ১৯৭৭ সালে ভারতবর্ষে মহিন্দর সিং গিল বনাম প্রধান নির্বাচন কমিশনের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে ৩২৪ নম্বর ধারায় ভারতবর্ষের সংবিধানে নির্বাচন কমিশনের এই অধিকার আছে। কে ভোটার হবে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনে সেটা বলা আছে। আমরা সাধারণত জানি প্রত্যেক বছর অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভোটার তালিকা সংশোধন করা হয় এবং জানুয়ারি মাসের ৫ তারিখে খসড়া ভোটার লিস্ট বা ভোটার তালিকা প্রকাশ করা হয়। এবছর আমরা দেখেছি যে মহারাষ্ট্রের নির্বাচনের সময় ৬ মাসের মধ্যে ৪০ লক্ষ ভোটার বেড়ে গেল। আমরা সামনেই বিহারের নির্বাচন, সেই বিহারের নির্বাচনের প্রেক্ষাপটে দেখছি যে SIR বা বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে এবং এই নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছে। কারণ নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে দেখিয়েছেন এই যে নিবিড় সংশোধন, সেখানে ১১টি তথ্য চেয়েছেন, যেই তথ্যগুলি যে কোনো মানুষের কাছে যারা ইতিমধ্যে ভোটার আছেন তাদের সংগ্রহ করা সম্ভব নাও হতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে এই ১১টা তথ্য তাদের কাছেও নেই, সেও দিতে পারবে না। এবং একই সঙ্গে মারাত্মকভাবে নির্বাচন কমিশন যে বিষয়টাতে একেবারে ঝড় তুলে দিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এর কোনোটি প্রামাণ্য তথ্য হিসাবে গ্রহণ করা হবে না। অথচ আপনি ভেবে দেখুন, ব্যাংকের সঙ্গে আধার সংযুক্তিকরণ কি পরিশ্রম আপনাকে করতে হয়েছে। আপনার অ্যাকাউন্টকে KYC দেওয়া বন্ধ করে দিয়েছে আধার লিঙ্ক না করলে। আর ভোটার আই কার্ড কে দিয়েছে? নির্বাচন কমিশন দিয়েছে। অথচ এখন এই SIR-এ এই ৩টি তথ্যকে প্রামাণ্য হিসাবে গ্রহণ করতে চাইছে না নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের বক্তব্য কি? যে এই ৩টি তথ্য ছাড়া নির্বাচন কমিশনের তালিকা তৈরি হবে। এই নির্বাচন কমিশনের যে তালিকা তৈরি হবে তার ভিত্তি কী? এবং ২০০৩ সালের পরে যারা এখানে এসছেন অন্য দেশ থেকে, অনেকে বলছেন অনুপ্রবেশকারী, এখানকার ভোটার হয়েছেন, তার অনেকগুলো তথ্যের কথা বলছেন যেটা সাধারণ মানুষের সত্যিই সংগ্রহ করা বেশ কঠিন। তাহলে যে ভোটার তালিকা প্রকাশ করা হবে বিহারে, সেখান থেকে আমরা জানতে পাচ্ছি ৬৪ লক্ষ ভোটার তার নাম বাদ যাবে। হ্যাঁ, অবশ্যই ৬৪ লক্ষের মধ্যে কিছু আছে মৃত ভোটার, তার নাম বাদ যাওয়া উচিত, সেটা নিয়ে রাজনৈতিক দলের কোনো প্রশ্ন নেই। কিন্তু বাকি যে ভোটাররা রয়েছে তারা আগের নির্বাচনে ভোট দিলেন, তার আগের নির্বাচনে ভোট দিলেন এবং যারা সরকারে রয়েছেন তারা নির্বাচিত হলেন এই ভোটারদের ভোটে। তাহলে সরকারটা কি অবৈধ? তাহলে হঠাৎ করে SIR তৈরি করার পরিকল্পনা তৈরি হলো কেন? এটা কি NRCর ব্লুপ্রিন্ট? অর্থাৎ NRC চালু করার আগে কে নাগরিক সেটাকে বলে দেওয়া? ভারতবর্ষের সংবিধানে কি নতুন প্রভিশন আসতে চলেছে যেখানে নাগরিকত্ব থাকবে উইথ ভোটার আর উইদাউট ভোটার? অর্থাৎ ভারতবর্ষের নাগরিক থাকবেন একজন মানুষ, কিন্তু তিনি ভোট দিতে পারবেন না। আবার ভারতবর্ষের নাগরিক থাকবেন, ভোট দিতে পারবেন। সেই পথে কি এগোচ্ছে?
আসলে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে কারা? বিরোধীরা বলছেন যে কেন্দ্রীয় সরকার এবং অলক্ষ্যে ভারতীয় জনতা পার্টি তাকে নিয়ন্ত্রণ করছে। এবং বাংলার ক্ষেত্রে এই এসআইআর কি চালু হবে? মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন এ রাজ্যে এভাবে ভোটার লিস্ট সংশোধন করা হলে মেনে নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন সারা ভারতবর্ষ জুড়ে যারা বাংলা বলছেন তাদেরকে দেগে দেওয়া হচ্ছে বাংলাদেশি, তাদেরকে দেগে দেওয়া হচ্ছে রোহিঙ্গা। তার বিরুদ্ধে গর্জে উঠেছেন। তিনি বলছেন এবং তিনি বুথ লেভেলে যারা এই কাজটা করেন বিএলও, একই সঙ্গে তার যারা সাংগঠনিক শক্তি রয়েছে অর্থাৎ রাজনৈতিক কর্মী রয়েছে তাদের বলেছেন যে দেখতে যে বৈধ ভোটার অথচ তার নাম বাদ যাচ্ছে কিনা। বিরোধীদের সামনে কোনো যুক্তি নেই। তারা বারবার বলছেন যে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের আশ্রয় দেয়, তৃণমূল কংগ্রেস যারা অনুপ্রবেশকারী এখানে এসছেন তাদেরকে ভোটার হিসাবে তুলে ধরেন। এটা কিন্তু সত্যি নয়। তার কারণ এই আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, বিরোধীরা করছেন। আসলে এটাই এনআরসির একটা পদক্ষেপ। এ রাজ্য থেকে এটা তুলে ধরা হচ্ছে যে এনআরসি মেনে নেওয়া হবে না। আমরা জানি যে ইতিমধ্যে উত্তম কুমার ব্রজবাসী তাকে নোটিশ দিয়েছে আসাম সরকার। বলুন তো যে সত্যি আসাম সরকার যে নোটিশ দিল, যিনি পশ্চিমবঙ্গে থাকছেন, পশ্চিমবঙ্গের ভোটার, তিনি কোনো একটা সময় আসামে থাকতে পারেন, তাকে এনআরসির নোটিশ দেবেন না? এইটা কিন্তু একটা আতঙ্ক তৈরি করছে। এই এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক তৈরি করছে, যে বাংলা বলছেন যারা যারা বাঙালি, যাদেরকে সন্দেহ করা হচ্ছে অনুপ্রবেশকারী হিসাবে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে। ভোটার লিস্ট সংশোধন করা অর্থাৎ কে ভোট দেবেন, কে নাগরিক, এটা কে ঠিক করেন? ভোট দেবেন কে ঠিক করেন? নির্বাচন কমিশন। নাগরিককে কে ঠিক করেন? অমিত শাহ। অমিত শাহ ঠিক করেন বলেই এটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। আপনি দেখবেন নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি আগে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে আধিকারিক ছিলেন। সুতরাং এখান থেকেই আমরা বুঝতে পারছি যে কোথাও একটা রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। না, অনুপ্রবেশটা ইস্যু নয়। অনুপ্রবেশ যদি ইস্যু হতো এদেশে, আপনি ভাবুন তো কাশ্মীরে পেহেলগাঁওতে যে ২৬ জনকে মেরে দেওয়া হলো, কারা মারলেন? অনুপ্রবেশকারী। তারা পাকিস্তান থেকে এসেছিলেন। আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পেলাম আমরা কিন্তু তার প্রতিপক্ষ হিসাবে অপারেশন সিঁদুর দেখেছি, কিন্তু যারা এসে মেরে গেল এই দেশে তাদের খোঁজ পেলাম। এটা ইন্টেলিজেন্সের ফেলিওর নয়? এখানে তো এসআইআরের প্রশ্ন ওঠে না। সুতরাং এটা ভাবতে হবে বঙ্গ রাজনীতির ক্ষেত্রে যেমন বিহারের ক্ষেত্রে করতে চাইছেন, এসআইআর লাগু করে ভোটারদের নাম ৬৪ লক্ষ ভোটারের নাম যদি বাদ দেওয়া যায় এবং বলা হচ্ছে যে প্রত্যেক কেন্দ্রে ২৩,০০০ করে ভোটারের নাম বাদ যাবে, তাহলে সেটাই ডিসিসিভ ফ্যাক্টর হবে না তো? বিহারের কথা ছেড়ে দিলাম, বাংলা কিন্তু রাজনৈতিকভাবে এটাকে মেনে নেবে না। তাই এখন থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদ তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করছেন যারা ভয় পাচ্ছেন, যাদেরকে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন ভয় দেখাচ্ছে তাদের নাগরিকত্ব নিয়ে, তাদের ভোটাধিকার নিয়ে, তাই অপেক্ষা যে আরও কদিন পর এ রাজ্যে আরও কত তীব্র হয় রাজনৈতিক আন্দোলন। এসআইআর করতে দেবে কি দেবে না এই সরকার?